না আবার আবার ওটা শুরু করেন। তাহলে আমাদের কথা হচ্ছিল এইটা নিয়ে, গোপাল, যে আমাদের গান্ধীজির প্রাসঙ্গিকতা আজকের দিনে সমাজে দেখা যাচ্ছে দিনকে দিন স্বামী বিবেকানন্দের গুরুত্বটা বাড়ছে। শুধু আমরা রামকৃষ্ণ মিশনের লোকেরা বলছি তা নয়, তার 125 বছর, রামকৃষ্ণ মিশনের 125 বছর পর্যন্ত পালিত হলো। স্বামী বিবেকানন্দের তো কথাই নেই। স্বামীজির নামে জাতীয় যুব দিবস চালু হলো। আর আরেকটা কথা হচ্ছিল যে বল্লভভাই পটেলের বোধহয় গুরুত্বটা বেড়েছে গান্ধীজির তুলনায়, দুজনেই গুজরাট দেশ থেকে আসা সত্ত্বেও। এই ব্যাপারে আমাদের বালুরঘাটের নবনিযুক্ত সেক্রেটারি আমি সত্য ধর্মানন্দ সুভাষিস মহারাজ, তিনি বেশ ভালো বক্তৃতা দিয়ে নকশালবাড়ির অনুষ্ঠানে, তার মতামত আমরা শুনতে চাইছি। সুভাষিস মহারাজ। সকলকে নমস্কার জানাচ্ছি। অ্যাকচুয়ালি কোনো ফিলোসফি পুরোপুরি, এটা আমার মতামত, মানে সবার কাছে গ্রহণযোগ্য না হলেও একটা শ্রেণীর কাছে গ্রহণযোগ্য হয়েই থাকে। বিশেষ করে গান্ধীজির ক্ষেত্রে ওনার নীতিগত অনেক কিছু খারাপ হতে পারে অনেক মানুষের কাছে, কিন্তু একথা সবাই এক বাক্যে স্বীকার করবে যে তার জীবনে ত্যাগ ছিল। ঠিক ঠিক কথা, এইটা কেউ অস্বীকার করতে পারবে। যেমন মহাপুরুষ মহারাজের একটি আর বিনোজানন্দজি, দুজনের কথাতেই দেখেছি। কারণ ওনারা যখন মঠের সর্বোচ্চ পজিশনে ছিলেন তখন গান্ধীজি সর্বভারতীয় নেতা। বিনোজানন্দজি শরীর গেছে 1951 সালে, আর মহাত্মা গান্ধী তোকে দেখেছেন অনেকটাই। আর স্বামী শিবানন্দজি 1934, তখন গান্ধীজি একদম তার সর্বোচ্চ শিখরে বলা যেতে পারে। তো ওনাদের কথাতে গান্ধীজির প্রতি খুব শ্রদ্ধা পেয়েছি। আর একটা কি, যে কথাটা সুভাষ মহারাজ বললেন, যে এক ধরনের তার নিজের ব্যক্তিগত চাহিদা বা আকাঙ্ক্ষা ত্যাগ নিশ্চয়ই করেছিলেন, যেটা হয়তো আজকের দিনে রাজনৈতিক নেতাদের মধ্যে কম দেখা যায়। সেই সাপেক্ষে, সেই তুলনায় নিশ্চয়ই গান্ধীজি যাকে বলে স্ট্যান্ডিং টল, বেশ দীর্ঘ হয়ে দাঁড়াবেন তুলনামূলক বিচারে। তবে কিনা হয়তো অনেক সময় তার দর্শনটা, বিশেষত অহিংসাবাদটা আজকের দিনের তুলনায় একটুখানি পুরনো বলে মনে হবে। মানুষকে একটু বলশালী করার কথা স্বামীজি যেমন বলেছেন, সেটা আরও প্রাসঙ্গিক বলে এটা আমার ব্যক্তিগত মনে হয়। পালবাবু কিছু বলুন, আপনার কি মনে হয়? আপনার এই সিনিয়র মোস্ট আমাদের মধ্যে। আমার এইসব ব্যাপারে ঠিক খুব একটা অভিজ্ঞতার অভাবও আছে, আর আমি ঠিক ইউটিউবে অভ্যস্ত না। পালবাবু কিন্তু খুব সফলভাবে নিজের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন। মহারাজদের আশীর্বাদ। তিনজনই প্রতিষ্ঠিত তারা। আর সবচেয়ে আমাদের যে চোখে আগে যে সন্তানরা সবাই তার মা বাবার প্রতি খুব শ্রদ্ধা রাখেন, যোগাযোগ রাখেন। আমরা তো অনেক বাড়িতে যাই বা যোগাযোগ থাকে, অনেকের ক্ষেত্রে সেরকম দেখি না। তা মা বাবা নিশ্চয়ই ভালো জীবন যাপন করেছেন, সন্তানের জন্য ভেবেছেন বলেই এই শ্রদ্ধার প্রকাশটা দেখতে পাই। সে অনেক সময় দর্শনের কথা তো আমরা বলছি, কিন্তু সেটা ব্যক্তিগত জীবনে তার একটা প্রচলন বা ব্যবহার, সেটা গুরুত্বপূর্ণ। গোপালবাবু, আপনি কি বলেন? তুমি ইয়াং জেনারেশন, তুমি। হ্যাঁ, আমি আপনার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি। আজকে ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে তাতে স্বামীজি এই মত পথ আমাদের সবাইকে অনুসরণ করতে হবে। স্বামীজিকে বেশি করে জানার জন্যে ওনার বই, ওনার বাণী আমাদেরকে পড়তে হবে এবং রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে। জীবনে যতটা সম্ভব সহজ সরলভাবে চলতে হবে, এটাই আমার মনে হয়েছে। আমি গোপাল আরেকটা কথা বলি এই প্রসঙ্গে। নকশালবাড়িতে গেলাম, কিছুটা নিজের উৎসাহে বলো একটু। আমি নকশালবাড়ির যে জন্য বিখ্যাত, সে নকশাল আন্দোলন, তাদের যারা প্রথম সারির নেতা, তাদের যারা স্বার্থ ত্যাগ করেছিলেন, কয়েকজন তারা গুলিতে প্রাণ হারিয়েছিলেন, সেই যে মূর্তি সম্বলিত যে জায়গাটা আমাদের আশ্রমের কাছে, সে দেখতে গিয়েছিলাম। ঠিক ঠিক। তো তখন দেখে ভাবছিলাম যে এই আদর্শটাও তো সত্যি গরিবদের জন্য একসময় ভেবেছিল, কিন্তু কোথাও যেন আমাদের দেশের শিকড় ছাড়া হয়ে গিয়েছিল। তারা ধর্মকে বর্জন করতে বলেছে। বিদেশের রাজনৈতিক দৃষ্টিটা আমাদের এখানে ইংরেজিতে বলে ট্রান্সপ্লান্ট, নতুন করে সেটা বসাতে চেয়েছে। সেই জন্য বোধহয় সেই আন্দোলনটা একটু আমাদের দেশে ধীরে ধীরে করে কমজোরি হয়ে গেছে। এখনো দেখতে পাচ্ছি তাদের উগ্র মতবাদরা তারা অন্ধ্রপ্রদেশ, বিহার অঞ্চলে কিছু কিছু চালাবার চেষ্টা করেন। দাম ভারতীয় কিন্তু এখন তাদের নাকচ করে দিয়েছে। কিন্তু তারাও, তাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে ভালো কাজ করতে চেয়েছিল, পন্থাটা ঠিক ছিল না।
সেই জন্য স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা ডগম্যাটিক হয়ে যাচ্ছি না তো, আমরা রামকৃষ্ণ মিশনের দৃষ্টিভঙ্গি দিয়ে কেবল স্বামী বিবেকানন্দকে বিচার করে ফেলছি না তো। এই চিন্তা কিন্তু সত্যি সত্যি থাকে। স্বামী বিবেকানন্দ তো কিছু রামকৃষ্ণ মিশনের আলাদা প্রপার্টি নন, তিনি সবার জন্য, তার লেখা, তার জীবন সবাই পড়তে পারে, সবাই অনুপ্রেরণা নিতে পারে। তাই তার ইন্টারপ্রিটেশন, তার ব্যাখ্যা, তার ভাষ্য দেওয়ার অধিকার নিশ্চয়ই অন্যদেরও আছে। যেমন স্বামীজির রামকৃষ্ণ মিশনের জন্য বলেছেন রাজনীতি থেকে দূরে থাকতে, কিন্তু হয়তো তার আদর্শ অনুপ্রাণিত অনেকে রাজনীতিতে নেমেছে, এটা আমরা দেখেছি। এই জন্য স্বামীজির ব্যাখ্যাটা আরেকটু বিস্তৃত বড় করে নিশ্চয়ই করা দরকার। আজকের দেশের প্রেক্ষাপটে এই কথা মনে হয়। গোপাল, তুমি একটু বলে এবারে। হ্যাঁ মহারাজ, আপনার কথাকে আমি খুব কঠিনভাবে সমর্থন করছি। কারণ আমার যেটা মনে হয় যে স্বামীজির যা অবদান সেটা বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া উচিত। শুধু আমাদের এই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রমের মধ্যে সীমাবদ্ধ রেখে ওনাকে, ওনার ভাবধারা গোটা ভারতবর্ষে মানে ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের পাঠ্যপুস্তকে মানে ভারতবর্ষের, পুরো ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে ওনার ভাবধারাকে যুক্ত করা একান্ত প্রয়োজন সুন্দর ভারত, স্বচ্ছ ভারত, উন্নত ভারতের জন্যে। কারণ উনি সবসময় চেয়েছিলেন যে আমাদের সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে উপরে তুলে আনতে, এবং সেই সব পিছিয়ে পড়া মানুষকে উপরে তুলে আনার জন্যে তার জীবনী, তার মতবাদ পড়ানো একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। ঠিক আছে, এই ব্যাপারে আমাদের জানুয়ারির এই আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনা শুনলাম আমরা। কি সুভাষী মহারাজ কি দুটো কথা বলবেন এই ব্যাপারে? তিনি বোধহয় ফোনে একটু আলাপ আলোচনায় ব্যস্ত আছেন, বালুরঘাটের ফোনে তিনি অনেকটা প্রশাসনের কাজ সারছেন দেখতে পাচ্ছি। আজ তাহলে আমাদের এই পর্যন্ত থাক, তাই তো? আজ তবে এইটুকু থাক। ঠিক, আজ আমরা মালদার উদ্দেশ্যে প্রায় মালদা পৌঁছে গেছি। আমাদের সফর খুব সুন্দর হলো। আমরা সবাই কুয়াশার ঘন ঘটায় আমরা গাড়ি চালাতে গেলে একটু ইতস্তত করছিলাম, গোপাল, কিন্তু ওটা বেশ এনজয় করলাম। আমরা কুয়াশার মধ্যে গাড়ি চালানোটা খুব সুন্দর এনজয় করলাম। হ্যাঁ, জীবনের সব বিপদের মধ্যে দিয়ে গেলে মানুষের একটা এবং আনন্দ হয়। আমাদের বিশ্বাস ছিল যে আমরা মা ঠাকুর স্বামীজির মত নিয়ে চলছি, অতএব পথে আমাদের বিশেষ কিছু অসুবিধা হবে না। তারা আমাদেরকে সঠিক পথেই পৌঁছে দেবেন। তাদের চরণে প্রণাম জানিয়ে, এবং আমি মহারাজদের সঙ্গে সফর করছি, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পথ এখানেই শেষ করছি। নমস্কার। ঠিক।